আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা একটা বই নিয়ে কথা বলবো, যে বইটা হচ্ছে সাব্বির আহসানের। বইটি 2019 সালে বইমেলায় প্রকাশিত হয়েছিল। তো সাব্বির আহসানকে আপনারা আশা করি সকলেই চিনে থাকবেন। তিনি হচ্ছেন ফেসবুকে খুব ভালো লেখালেখি করেন এবং তার যথেষ্ট ভালো ফলোয়ার রয়েছে। আর এটা হচ্ছে তার দ্বিতীয় বই এবং তার প্রথম বই ছিল দ্য পিস কিপার, যেটা আপনারা বইয়ের শেষে এখানে পেয়ে যাবেন। তো পিস কিপার নিশ্চয়ই জানেন, শান্তিরক্ষী। তিনি শান্তিরক্ষীদের নিয়ে লিখেছিলেন এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র হতে প্রকাশিত হয়েছিল। আসলে তিনি সর্বপ্রথম ঝিনাইদহ ক্যান্টনমেন্ট থেকে তার পড়ালেখা শেষ করে তিনি বুয়েটে ভর্তি হন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে ভর্তি হন এবং সবশেষে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বেশ কয়েক বছর কাজ করেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকাকালীন অবস্থায় তিনি দ্য পিস কিপার অর্থাৎ তার প্রথম বইটি লিখেন। এটা সম্ভবত 2007 সালে প্রকাশিত হয়েছিল, রাইট, 2007 সালে প্রকাশিত হয়েছিল। আর এই বইটা হচ্ছে 2019 সালে প্রকাশিত হয়েছিল বইমেলাতে। তো বইটা আসলে কি সম্পর্কে লেখা সেটা আমি আপনাদেরকে এখন আলোচনা করব। আমি চেষ্টা করব একদম হাইলাইট করা টপিকগুলো তুলে ধরার জন্য, যেটা থেকে আপনারা আসলে আন্দাজ করতে পারেন বইটা আপনি পড়লে আপনার কতটুকু লাভ হবে। আসলে এই বইটা পড়লে যথেষ্ট লাভ হবে। আরেকটা কথা বলে রাখি, এই বইটা হচ্ছে তার ফেসবুক টাইমলাইনের সংকলন, অর্থাৎ শব্দশৈলী প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, কিন্তু তিনি ফেসবুকে যেগুলো লেখালেখি করেন সেটাই বইয়ে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এটা তিনি নিজেও শুরুতে বলে দিয়েছেন। তো আমি কয়েকটা টপিক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। সাব্বির আহসান ভাই তার বইয়ে বলেছেন যে তিনি যখন ক্যাডেটে পড়তেন, অর্থাৎ ঝিনাইদহ ক্যাডেটে পড়তেন, তখন ক্লাস 8 থেকে যখন তিনি 9-এ উত্তীর্ণ হন তখন তিনি ক্লাসের সেকেন্ড লাস্ট বয় ছিলেন। এবং সেকেন্ড লাস্ট বয় ছিলেন বলতে সর্বশেষ স্টুডেন্ট নাকি পরীক্ষা দিতে পারেন নাই। যদি পরীক্ষা দিত তাহলে তিনি হয়তো সর্বশেষ হতেন, এটাই তিনি এখানে মেনশন করেছেন। তিনি লিখেছেন যে ক্লাস 8 থেকে যখন তিনি 9-এ উত্তীর্ণ হন তখন তিনি ইংলিশে পেয়েছিলেন 23, গণিতে পেয়েছিলেন 12 এবং বিজ্ঞানে পেয়েছিলেন 17। তাকে প্রিন্সিপাল সাহেব কোনোভাবেই উত্তীর্ণ করতে চাইছিলেন না এবং তিনি সিলেক্টেড হয়েছেন যে তিনি মানবিক শাখাতে পড়বেন। তো অনেক হাতে পায়ে ধরে তিনি তার প্রিন্সিপালকে ম্যানেজ করেছেন যে স্যার আমি বিজ্ঞান থেকে এসএসসিটা দিব। তো অনেক বলার পরে, অনেক করার পরে তার শর্তে রাজি হন এবং তাকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে এরকম যদি না হয় তাহলে তাকে টিসি দিয়ে বের করে দেওয়া হবে। তো এরপর তিনি একেবারে আদা জল খেয়ে লেগেছিলেন এবং সর্বশেষে তিনি ভালো করেছিলেন। শুধু ভালো না, তিনি এইচএসসিতে অর্থাৎ এইচএসসিতে বা হায়ার সেকেন্ডারিতে তিনি ওই বোর্ডে ফার্স্ট বয় হন এবং তার ছবি পত্রিকাতে, টিভিতে এবং প্রধানমন্ত্রীর সাথেও নাকি তার সাক্ষাৎ হয়েছিল। তিনি এ ধরনের কথা লিখেছেন এখানে। আসলে এই গল্পটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে কেউই খারাপ ছাত্র না, ভালো ছাত্র, জিনিয়াস, এগুলো হচ্ছে এক ধরনের মিথ। আপনি চেষ্টা করলে সবকিছু পারবেন। তো সেটা এখানে বলা হয়েছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্যাডেট কলেজে যারা আসলে ভর্তি হওয়ার সুযোগ পায় তারা কিন্তু জানাতেন স্টুডেন্ট না, তারা অবশ্যই জিনিয়াস যদি না হতো তারা কম্পিটিশনে টিকতে পারতো না। তো তিনিও অবশ্যই জিনিয়াস ছিলেন বলে এরকম হয়তো কোনো কারণে তার রেজাল্ট ফ্লপ হয়। তো এখানে বলা হয়েছে যে আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা পারবো। লেখক যদি 20 বছর বয়স আবার ফিরে পেত তাহলে তিনি কি কি কাজ করতেন সেগুলো তিনি তার বইয়ে মেনশন করে দিয়েছেন। এগুলো হচ্ছে মাসে 4টা নন ফিকশন বই পড়তো, যেটা বছরে দাঁড়াতো প্রায় 100টা। সপ্তাহে 3টা ফাইন্যান্স অথবা ইকোনমিক্স রিলেটেড আর্টিকেল পড়তেন। প্রতি শুক্রবারে ট্রেডের ভিডিও দেখতেন 18 মিনিট। তো ট্রেডের ভিডিও নিয়ে একটা কথা বলি, ট্রেডের আলাদা একটা চ্যানেল আছে ট্রেডেক্স নামে, অথবা আরেকটা আছে টেড টক্স। আপনারা এটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, খুব ভালো ভালো ভিডিও দেয়, আপনারা কিন্তু দেখতে পারেন। প্রতিদিন বেশি না, একটা ভিডিও দেখলে এনাফ, এবং যদি খুব ভালোভাবে বুঝেন তাহলে অবশ্যই ভালো হবে। এবং ট্রেডের ভিডিওগুলো সবসময় ইংলিশে হয়, তো আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন। এটা আমিও রেকমেন্ড করব, খুব ভালো ভিডিও দেয়, যেটা ভাইয়া তার বইয়ে উল্লেখ করে দিয়েছেন অলরেডি। এরপরে আছে মাইক্রোসফট এক্সেল শিখতেন। মাইক্রোসফট এক্সেল শিখার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। মাইক্রোসফট এক্সেল শিখতেন, ড্রাইভিং শিখতেন। 20 বছর বয়স যদি তিনি ফিরে পেতেন, আসলে এগুলো শিখার গুরুত্ব অনেক বেশি। আপনি ড্রাইভিং শিখেন, ঠিক আছে, ড্রাইভিং এর লাইসেন্স তো দরকার নেই, ড্রাইভিংটা অ্যাটলিস্ট শিখে রাখেন, যখন লাইসেন্সের দরকার হবে তখন আপনি লাইসেন্স করে নেবেন। আর অবশ্যই মাইক্রোসফট এক্সেল আপনাকে শিখতে হবে। মাইক্রোসফট এক্সেল ব্যতীত আমরা আসলে অফিসিয়াল কোনো কাজে হাত দিতে পারি না। মাইক্রোসফট এক্সেল শেখার গুরুত্ব অপরিসীম। মাইক্রোসফট এক্সেল বেসিক না, অ্যাডভান্স লেভেল অবশ্যই আপনাকে শিখতে হবে। তো মাইক্রোসফট এক্সেলের ভিডিও যদি আপনি পেতে চান আমার চ্যানেলে একবার দেখতে পারেন, অথবা আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও শিখতে পারেন। তো শুধু এটা না,
এখানে আমি কয়েকটা তুলে ধরেছি 20 বছর ফিরে পেলে লেখক আসলে কি করতেন। এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, আপনারা যখন বইটা পড়ার সুযোগ পাবেন তখন অবশ্যই দেখবেন। অথবা আমি একটা জিনিস রেকমেন্ড করবো, সেটা হচ্ছে সাব্বির আহসান নামে যদি আপনি ফেসবুকে সার্চ করেন, SHABBIR, সাব্বির আহসান, AHASN, এটা লিখে যদি সার্চ করেন তার আইডিটা পেয়ে যাবেন এবং তার প্রোফাইলে এই বইয়ের সকল কিছু পাবেন। অর্থাৎ 2018 সালে আপনাকে খোঁজ করতে হবে, 2018তে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো বইটা যদি না কেনার সামর্থ্য থাকে অথবা যদি না কিনতে চান, তার আর্টিকেলগুলো পড়লেও কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝবেন যে তিনি আসলে কি বুঝিয়েছেন। আরেকটা টপিক দেওয়া আছে যে 18 বছর বয়স ফিরে পেলে আমরা কি করতাম। তিনি লিখছেন যে 18 বছর বয়স যদি আমি ফিরে পেতাম তাহলে আমি প্রতি সেমিস্টারে একটা টার্ম পেপার লিখতাম, আনপেইড অথবা ব্রেক আনঅফিসিয়াল ইন্টার্নশিপ করতাম। অর্থাৎ নিজ দায়িত্বে কোনো ইন্টার্নশিপ করলে হবে কি, আমাদের অভিজ্ঞতা বাড়বে, এক্সপিরিয়েন্সের ঝুলি ভারী হবে। সে কথা তিনি এখানে বলেছেন যে কারো অপেক্ষায় বসে না থেকে নিজে গিয়ে, নিজ উদ্যোগে গিয়ে মানুষের কাছে পড়ে থাকতে হবে। কোনো কিছু কেউ নিজে নিজে দিয়ে আসবে না বা কেউ আপনাকে দিয়ে যাবে না, এটা নিজের ব্যবস্থা নিজে করতে হবে, সেটা তিনি এই বইয়ে মেনশন করে দিয়েছেন। এরপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ভলান্টিয়ারিং এর বর্তমানে অনেক বেশি সুযোগ রয়েছে, অনেকগুলো অর্গানাইজেশন আছে, আপনি চাইলে কিন্তু ভলান্টিয়ারিং করা যায়। সেটা হচ্ছে যেমন বিডি ক্লিন আছে, তারপর আরো অনেকগুলো আছে। তো ভলান্টিয়ারিং এ চাইলে আমরা রেড ক্রিসেন্ট আছে, আমরা চাইলে এগুলোতে যোগ দিতে পারি। সেই কথা তিনি এখানে বলেছেন। ভলান্টিয়ারিং এর মাধ্যমে আসলে অভিজ্ঞতার ঝুলিটা ভারী হবে। ইংলিশ স্পিকিং শেখার জন্য তিনি আরেকটা টপিক বলেছেন বইয়ের 28 পৃষ্ঠাতে তিনি একটা অ্যাপের নাম বলেছেন, সেটা হচ্ছে radio.net অ্যাপটা আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন। তো অ্যাপটা আসলে আমি নিজেও ইউজ করি, অ্যাপটা অনেক বেশি ইউজফুল। এখানে দেশ বিদেশের সকল চ্যানেল রয়েছে, আপনি চাইলে অ্যাপের অর্থাৎ প্লেব্যাক স্পিড বাড়িয়ে কমিয়ে কিন্তু ইংলিশগুলো শুনতে পারেন, ইংলিশ টকিংগুলো শুনতে পারেন, নিউজগুলো শুনতে পারেন, গান শুনতে পারেন। তো অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে আপনার স্কিল আরও বেশি বলিষ্ঠ হবে। তারপর বলা হয়েছে, যেগুলো আসলে কমনলি সবাই বলে, ইংলিশ প্র্যাকটিস করার জন্য আমরা যাতে ওয়াশরুমে গিয়ে প্রতিদিন 30 সেকেন্ড বা 1 মিনিট হলেও যাতে আমরা প্র্যাকটিস করি যে ইংলিশটা। প্রথমে ভুলভাল কিছু বলি, এরপর ওয়াশরুম থেকে বের হয়ে ঠিক আছে আমি কি বললাম, আসলে আমার সবগুলো কিন্তু ঠিক আছে কিনা সেগুলো একটু চেক করে নিলাম। সাথে কতগুলো কার্ডে আমরা চাইলে ভোকাবুলারি লিখে রাখতে পারি, সেটা তিনি এখানে বলে দিয়েছেন যে ভোকাবুলারি যখন ফ্ল্যাশ কার্ডে লিখে রাখবো বা বাইরে যাওয়ার সময় 10টা করে লিখে রাখবো, প্রতিদিন একটু আওড়াবো। এরপর দেখা যাচ্ছে যে আমরা 1 সপ্তাহ পর সেটা ভুলে যাব এবং ভুলে যাওয়ার মাধ্যমে আসলে শিখবো, 90% ভুলে যাব, 10% মনে থাকবে। এভাবে যখন আমরা প্রতিদিন আয়ত্ত করতে থাকবো তখন একসময় আমরা কনফিডেন্টলি সবগুলোর অর্থ বুঝতে পারবো। এবং এগুলো হচ্ছে আসলে এমন কিছু জিনিস, বিদ্যা হচ্ছে এমন একটা জিনিস যেটা চাইলে আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বইটিতে ম্যাথ শেখার জন্য কতগুলো সাইটের নাম দেওয়া আছে, তো আসলে মনে মনে করে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে কিন্তু পারবো না। ইনস্ট্যান্ট আমরা সবকিছুতে যদি ক্যালকুলেটর ইউজ করতে যাই তাহলে কিন্তু হবে না। ধরুন আমাকে কেউ একটা সহজ হিসাব দিল, কিন্তু আমি এটাকে এত জটিলভাবে ভাবতেছি যে ক্যালকুলেশনটাই করতে পারলাম না। সেজন্য আমাদের অবশ্যই মনে মনে কষে অঙ্ক করা শিখতে হবে, অর্থাৎ মানুষাঙ্ক করতে জানতে হবে আমাদেরকে। এখানে 2টা সাইটের নাম দেওয়া আছে, একটা হচ্ছে brilliant.org। তো brilliant.organization, এটাতে গেলেও আপনি কিন্তু ম্যাথের সহজ সহজ অনেকগুলো ট্রিক্স পাবেন। অথবা ইউডেমি একটা সাইট আছে, আপনারা নিশ্চয়ই জানেন, অথবা প্লে স্টোরও আপনারা সেটার অ্যাপ পেয়ে যাবেন। তো ওখানে শুধু ইংলিশ না, শুধু গণিত না, ওখানে সকল সাবজেক্টের আপনারা শর্টকাট টিপস পাবেন, শিখতে পারবেন কিভাবে 3টা সংখ্যাকে 4টা সংখ্যাকে 3-4টা সংখ্যা দিয়ে গুণ করা যায়, এই ধরনের টিপসগুলো পাবেন। এরপর এখানে মেনশন করা হয়েছে জিআরই বিগ বুকের কথা। তো জিআরই বিগ বুকের মাধ্যমে আপনারা আসলে অনেকগুলা টেস্টের প্রিপারেশন নিতে পারবেন, সে বইয়ের কথা তিনি এখানে মেনশন করে দিয়েছেন এবং বলেছেন যে বইটা নীলক্ষেতে পাওয়া যাবে, আসলে নীলক্ষেতে পাওয়া যাবে, যাতে আমরা কোনো কিছু দেখার সময় যাতে আমরা হিসাব করে ফেলতে পারি যে এটার সাথে এটা করলে কি হবে। যেমন আমরা গাড়ির একটা নম্বর প্লেট দেখলাম, চট্টমেট্রো খ সামথিং দেখলাম, তো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি সামনে হাইফেনের আগে এবং পরে কিভাবে খুব আর্লি কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারি সেটা প্র্যাকটিস করা শিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সময়কে যাতে ইউটিলাইজ করতে পারি সে কথা তিনি এখানে মেনশন করেছেন। আমাদের সকল কিছুতে বিনয়ী হওয়া উচিত, এখানে লেখা আছে বি হাম্বেল। সকল কিছুতে যদি আমরা বিনয়ী না হই, আমরা যদি কোনো কিছুর জন্য থ্যাঙ্কফুল না হই তাহলে কিন্তু আমাদের হবে না। যেমন আপনি যদি দেখেন মাছির কিন্তু অনেকগুলো চোখ রয়েছে, যার কারণে সে চারপাশ থেকে দেখতে পারে এবং আপনি একটা মাছির কাছে যখন আপনি হাতটা নিয়ে যান তখন কিন্তু মাছিটা বুঝতে পারে এবং সে উড়ে চলে যায়। কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের শুধুমাত্র 2টো চোখ দেওয়া হয়েছে কেন? যাতে আমরা পিছন ফিরে তাকাতে না হয়, অর্থাৎ আমাদেরকে অতীত নিয়ে ভাবতে নিষেধ করা হয়েছে। আমরা যত অতীত নিয়ে ভাববো ততই বেশি আমরা পিছনে পড়ে যাব। তো এই জন্য আমাদেরকে সৃষ্টিকর্তা অবশ্যই 2টো চোখ দিয়েছেন শুধুমাত্র সামনে দেখার জন্য, সেদিকে অবশ্যই আমাদেরকে নজরদারি করতে হবে। এই জন্য বলা হয়েছে ইউ আর মেড টু লুক ফরওয়ার্ড নট ব্যাক।
আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে, পিছনে তাকানোর জন্য নয়। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর বি থ্যাঙ্কফুল। সৃষ্টিকর্তা আমাদেরকে যে সময়গুলো দিয়েছেন, এত মূল্যবান জীবন দিয়েছেন, সেটা শুধুমাত্র আমাদের জীবনের প্রত্যেকটা কাজে লাগানোর জন্য, প্রত্যেকটা মুহূর্তকে মহৎ উদ্দেশ্যে কাজে লাগানোর জন্য। সৃষ্টিকর্তাকে আমাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। যাদের হাত নাই, যাদের পা নাই, যাদের পিতামাতা নাই, যাদের ভাই বোন নাই, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি কষ্ট আছে। আপনার যদি এই সবগুলো থেকে থাকে, তাহলে প্রতিদিন প্লিজ আপনারা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে করজোরে বলবেন, একবার হলো বা মুনাজাত করে বলবেন যে সৃষ্টিকর্তা তোমায় ধন্যবাদ। এরপরে আমাদেরকে অবশ্যই বিনয়ী হইতে হবে। যেমন এখানে অবশ্যই বিনয়ী হতে হবে। যেমন 2000 সালে যিনি বিশ্ব সুন্দরী হয়েছিলেন, তার কথা কি আমরা কেউ মনে রেখেছি? তিনি 2002 সালে বিশ্ব সুন্দরী হয়েছিলেন এবং সেটা পৃথিবীতে হয়তো কিছু মাস বিস্তার করেছে বা ওই মাসটাই বিস্তার করেছে। এরপরে কিন্তু আমরা কেউ তার খবর রাখি না। কোনো একটা প্রেসিডেন্ট মারা গেল, কয়েক বছর চলে গেল, এরপর তার আর কেউ খবর রাখে না। তাহলে আমাদের কিসের এত অহংকার? আমাদের প্রতিটা মুহূর্ত হচ্ছে মানব জীবনকে মহৎ উদ্দেশ্যে কাজে লাগানোর জন্য। অবশ্যই বিনয়ী হইতে হবে মানুষের কাছে। আপনি যত বেশি মানুষের কাছে বিনয়ী হতে পারবেন, বা আমি হতে পারবো, তত বেশি আমরা মানুষের কাছে ভালো হব, ভালো চরিত্রের অধিকারী হব, ভালো গুণের অধিকারী হব, মানুষ আমাদেরকে ভালো জানবে। তো অবশ্যই বি হাম্বল, এটা তিনি বলেছেন। হচ্ছে 25 বছর বয়সে সাব্বির আহসান ভাই আসলে কি কি করতে বলেছেন, বা কোন জিনিসগুলোর দিকে আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে, কোন জিনিসগুলো শিখে ফেলতে হবে 25-এর ভেতরে, সেটা তিনি এখানে তুলে ধরেছেন। প্রথমটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টটা অবশ্যই আমাদের খুব দরকারি। কখন যে কার কোথায় লেগে যায় আসলে এটা কিন্তু বলা যায় না। বিপদের সময় কিন্তু আমরা চাইলেও হাতরে পাবো না চারিদিকে। তো অবশ্যই পাসপোর্টটা সবার আগে করে রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই সবার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। জীবনে যত কিছুই করি আমরা, সেভিংস অ্যাকাউন্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেভিংস অ্যাকাউন্ট না থাকলে আমরা কোনো কিছুই করতে পারবো না। এরপরে অবশ্যই আমাদের পাওয়ার পয়েন্ট স্কিল থাকতে হবে। পাওয়ার পয়েন্ট স্কিল নিশ্চয় বুঝেন। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা প্রোডাক্ট, যেটার মাধ্যমে আপনি কোনো কিছু প্রেজেন্ট করতে পারেন, কারোর সামনে তুলে ধরতে পারেন, যেটা একটা ছোটখাটো ডিজাইনিং সফটওয়্যারও। তো আমার চ্যানেলে যত থাম্বনেইলই আপনারা দেখেন, সবকিছু কিন্তু আমি পাওয়ার পয়েন্ট দিয়ে করি। তো অবশ্যই আপনাদেরকে পাওয়ার পয়েন্ট শেখার কথা ও এখানে বলেছেন। এরপর হচ্ছে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে অথবা আই কার্ডে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এরপরে বেসিক এক্সেল। এক্সেলের কথা আমি আগেও বললাম, এখনো আবার রিপিট হয়ে গেছে, তো এটা নিয়ে আসলে আর কিছু বলতে চাই না। এরপরে আরো অনেকগুলো বলা হয়েছে, একাডেমিক পেপার, ফর্মাল লেটার, তারপর ফর্মাল অ্যাটেয়ার। ফর্মাল অ্যাটেয়ার, আমরা যদি একটা টাই আটকাতে না পারি গলায়, তাহলে আমরা কিভাবে মজলিসে নিজেকে প্রেজেন্ট করব? কোনো একটা বড় পার্টিতে যাইতে হলে আপনাকে অবশ্যই একটু সুটেড বুটেড হইতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাই বাজাটা শিখতে হবে, সেটা এখানে তিনি বলে দিয়েছেন, এই জন্য বলেছেন ফর্মাল অ্যাটেয়ার। এরপরে বলেছেন ফর্মাল লেটার, অফিসিয়াল লেটারগুলো লেখা শিখতে হবে। আপনি যদি একটা অ্যাপ্লিকেশন না লিখতে পারেন ভালো করে, তাহলে কিভাবে হবে? তাহলে তো প্রমোশনটা আটকে যাবে, জবটাই আটকে যাবে, ঠিক না? এরপর গাড়ি চালানো, সাঁতার কাটা, নিজের সিভি সম্পর্কে বলেছেন, ভদ্রতা নর্মদা, সবচেয়ে এই জিনিসটা হচ্ছে মেইন। তো এগুলা নিয়ে আসলে কিছু বলার নাই, এগুলো সবকিছু নিজের মন থেকে আসে, তিনি এখানে বলে দিয়েছেন তার বইতে। তো আমরা এগুলো অবশ্যই বুঝে নিব। আর বইটা পড়লে আপনারা আরেকটু বিশদ জানবেন। যেমন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই যে বইটাতে কিন্তু কিছু দেওয়া আছে, ঠিক আছে? সকল লেখক এখন পর্যন্ত আমি যত কিছু দেখেছি, সবাই শুধুমাত্র নেটওয়ার্কিং এর উপর খুব বেশি জোর দিচ্ছেন। আসলে বর্তমানে নেটওয়ার্কিং ব্যতীত কোনো কিছুই নেই। আপনি একটা কাজে আছেন, আপনার অবশ্যই কোনো একটা লিঙ্ক লাগবে। লিঙ্ক না থাকলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে তো এটা নয়। তো নেটওয়ার্কিং ব্যতীত আসলে একটা জব পাওয়া এখন দুষ্কর। তো এর দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে। একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে এক্সেল শেখার জন্য একটা সাইটের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে chandu.org, CHANDO.org। তো chandu.org এ গিয়ে আপনি সরাসরি এক্সেলের লেসনগুলো পেয়ে যাবেন, খুব ভালোভাবে শিখতে পারবেন। এবং এখানে আরেকটা সিরিজ বইয়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ডুমিস সিরিজ। ডুমিস সিরিজে গেলেও আপনি এ ধরনের কিছু শিখতে পারবেন। শুধু এক্সেল না, কুকিং থেকে শুরু করে আপনি সকল কিছু শিখতে পারবেন। বইয়ের 94 পৃষ্ঠায় একটা টপিক বলা হয়েছে, বা একটা টপিক আছে, যে কিভাবে বই খুব দ্রুত শেষ করা যাবে। অর্থাৎ পরীক্ষার বাকি আপনার 6 মাস বা 1 বছর বাকি আছে, এর ভিতরে আপনি কিভাবে বিশদ সিলেবাস শেষ করবেন, অথবা এইচএসসির সিলেবাসটা কিভাবে শেষ করব, সেটা নিয়ে এখানে বলা হয়েছে। প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে সিলেবাসটা নিয়ে বসার জন্য, বইটা নিয়ে বসার জন্য। এরপর আমরা কি করব, পুরো সিলেবাসটাকে 2-3 বার রিভাইজ করব। রিভাইজ করার পর বইয়ের যে ইন্ডেক্স আছে, অর্থাৎ সূচিপত্রটাকে আমরা কয়েকবার রিভিশন করব। রিভিশন করার পর বিগত বছরের প্রশ্নগুলো দেখব। দেখার পর আমাদেরকে দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে জিনিসগুলো বারবার রিপিট হয়েছে, ওই টপিকগুলো দাগিয়ে নেওয়া। এরপর ওই টপিকগুলো ধরে ধরে পড়া। এভাবে ধরলে আমাদের 6 মাসে কিন্তু সিলেবাসটা কভার হবে। কারণ আমরা খুব ভালো করে জানি, একটা বইয়ের কিন্তু সকল কিছু পড়তে হয় না, কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়া, যত বেশি এড়িয়ে যাওয়া যায় তত বেশি মঙ্গল। কারণ ওগুলো আসলে সবার মাথায় ঢুকবে না, আর ঢুকলেও সঠিক সময়ে
মাথায় আসবে না। এই জন্য তিনি এই জিনিসগুলোর প্রতি আসলেই গুরুত্ব দিয়েছেন বা তুলে ধরেছেন তার বই আর কি। তো এই জন্য বলা হয়েছে যে পড়াশোনা করবেন কিভাবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে স্মার্টলি। স্মার্টনেস যদি কোনো কাজে না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কাজ করা আসলে সম্ভব না ভালো করে। এরপর পরীক্ষা কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে, অর্থাৎ পরীক্ষার হলে বসে কিভাবে পরীক্ষাটাকে মেনটেন করব সেটা সম্পর্কে এখানে কিছু শর্ট টিপস দেওয়া আছে। তো আপনারা যদি আসলে বইটা কিনেন, অথবা আমি আপনাদেরকে একবার ছবিটা দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আসলে খুব উপকারী একটা বই, আপনারা যদি পড়েন আমার মনে হয় এভাবে ভিডিও দেখাচ্ছে এই বইটা পড়লে আপনাদের ভালো হবে, কারণ বইটা পড়লে আপনি আসলে কিছু জানতে পারবেন। তো আমি আশা করবো আপনারা বইটা অবশ্যই কিনবেন। ইউনিভার্সিটি লাইফে কি কি করতে হবে না করতে হবে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে, অথবা সাব্বির আহসান ভাইয়ের ফেসবুক টাইমলাইনে গিয়ে আপনি আবার সকল কিছু দেখতে পারেন। আমি আবারও বলতেছি, আপনি চাইলেই ওনাকে ফেসবুকে ফলো করে নিতে পারেন, এবং ওনার এটা আসলে ফেসবুক আইডি সবসময় পাবলিকই থাকে, তো আপনি চাইলে জানিয়ে নিতে পারেন। আমিও ওনার সাথে অ্যাড আছি, তো সেই হিসাবে আমি জানি আর কি, দীর্ঘদিন ধরে ওনার সাথে অ্যাড আছি। এই হচ্ছে কথা। তো আমার বইয়ের রিভিউ যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন যে বইগুলো আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। এতদিন বইটার রিভিউ দেওয়া হয় নাই, আসলে বিজি থাকার কারণে আসলে কোনো কাজই হচ্ছে না ভালো করে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।